আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় ভাই অর্থনৈতিক রসায়নের হাজারী স্যারের অনুশীলনী প্রশ্ন সলভ। আমি তোমাদের সাথে আছি ভাই আব্দুল্লাহ আল নোমান। ভাই পড়াশোনা করতেছি ডিএমসি তে। আজকের এই চ্যাপ্টারটা ভাইয়া অনুশীলনী এমসিকিউ এর দিক থেকে খুবই অল্প সময়ে সলভ করার মতন একটা চ্যাপ্টার। বাট টু বি অনেস্ট এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসেনি, বাট এইখান থেকে আসলে একটা প্রশ্ন আসার মতন প্রশ্ন। ঠিক আছে, সো চলো আমরা শুরু করি। ভাই দেখো, সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে কথা বলা আছে সেটা হলো ভাই প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি। ভাই তুমি যখনই প্রাকৃতিক গ্যাস জিনিসটা দেখবা না, সেটার প্রধান উপাদান হবে ভাই মিথেন। ভাই প্রাকৃতিক গ্যাস মানেই হলো মিথেন। প্রাকৃতিক গ্যাস মানেই হলো মিথেন ভাই। তার মানে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি ভাই? মিথেন। এরপরে আছে ভাই বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কয়টা। সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে ভাই গ্যাস ক্ষেত্র আছে কয়টা। ভাই 2023 সালের সেপ্টেম্বর এডিশন অনুসারে 2023 সালের সেপ্টেম্বর এডিশন অনুসারে বর্তমানে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র আছে ভাই আমাদের 29টা। কয়টা ভাইয়া? 29টা। এই 29টা গ্যাস ক্ষেত্রকে আবার 23টা ব্লকে ভাগ করা আছে। কয়টা ভাগে ভাইয়া? 23টা ব্লকে ভাগ করা আছে। এটাকে ছকে আছে। যেহেতু এখন ভাইয়া কত, আগে ছিল 27, 18 সাল 19 সালে ছিল 27, বাট এখন কত ভাইয়া? 29টা। আর ব্লক কয়টা ভাইয়া? 23টা। এর মাঝে আবার কয়েকটা কথাবার্তা আছে, যেমন সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কয়টা। সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটা ভাই? সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হলো ভাই আমাদের তিতাস গ্যাস ক্ষেত্র। সবচেয়ে বড় কোনটা ভাই? তিতাস গ্যাস ক্ষেত্র। আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যেটা তোমাদের অনুশীলনীতে নাই বা জানতে হবে, সেটা কি? এই যে ভাই প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, এর মাঝে ভাই মেইনলি কি পাই আমরা? মিথেন পাই না? সবচেয়ে বেশি মিথেন পাই কোথায় ভাই? সর্বাধিক মিথেন পাই আমরা কোথায় ভাই? সর্বাধিক মিথেন আমরা পাই ভাইয়া রশিদপুরে। কোথায় ভাইয়া? রশিদপুরে। এবং এটার পার্সেন্টেজ হলো ভাইয়া 98%। 98%। ওকে, এই হলো মোটামুটি গ্যাস ক্ষেত্রের সংখ্যা নিয়ে। এরপরে তোমাদের যে জিনিসটা জানতে হবে ভাই প্রাকৃতিক গ্যাসের ব্যবহার। প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ভাই প্রাকৃতিক গ্যাসের ব্যবহার নিয়ে কয়েকটা পার্সেন্টেজ আছে, যেটা ভাইয়া এমসিকিউ এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। এমসিকিউ এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো এই জায়গায় 5টা জিনিস আছে। সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন ক্ষেত্রে ভাইয়া? সবচেয়ে বেশি ব্যবহার হয় ভাইয়া বিদ্যুৎ উৎপাদনে। কি উৎপাদনে ভাইয়া? বিদ্যুৎ উৎপাদনে। কত পার্সেন্ট ভাইয়া? 55%। বিদ্যুৎ উৎপাদনে 55%। এরপরে ভাইয়া সেকেন্ডে কি আছে ভাই আমাদের? চা বাগানে। কিসে ভাইয়া? চা বাগানে। চা বাগানে কত পার্সেন্ট? হ্যাঁ, চা বাগানে ব্যবহার হয় 18% বা 18%। চা বাগানে কত ভাইয়া? 18%। এরপরে ভাইয়া যদি আমি বলি সিরিয়ালে, সিরিয়াল হবে আমাদের বাসা বাড়িতে। কিসে ভাইয়া? বাসা বাড়িতে। বাসা বাড়িতে কত পার্সেন্ট? বাসা বাড়িতে হলো ভাই আমাদের 12%। দেন ভাইয়া কি ভাই? আমাদের ইউরিয়া উৎপাদনে। ইউরিয়া সার উৎপাদনে। ইউরিয়া সার উৎপাদনে ব্যবহার হয় ভাইয়া 10%। ইউরিয়া সার উৎপাদনে ব্যবহার হয় 10%। দেন ভাইয়া গাড়ির জ্বালানি রূপে বা সিএনজি হিসেবে আমাদের ব্যবহার হয় কতটুকু ভাইয়া? 5%। এই 5টা হলো আমাদের ব্যবহার। বিদ্যুতের ক্ষেত্রে আবার আরেকটা ভাবে বলা যায় যে ভাইয়া সরকারি আর বেসরকারি। সরকারি ক্ষেত্রে আর ভাইয়া বেসরকারি ক্ষেত্রে। সরকারি ক্ষেত্রে ভাই আমাদের 39%, আর বেসরকারি ক্ষেত্রে আমাদের 16%। এই যে ভাই আমাদের পার্সেন্টেজ গুলো, এগুলো কিসের ব্যবহার? এটা ভাই আমাদের প্রাকৃতিক গ্যাসের ব্যবহার। প্রাকৃতিক গ্যাসের ব্যবহার। এবং এই প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের পার্সেন্টেজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে কি ভাই? সবচেয়ে বেশি ব্যবহার হয় ভাই বিদ্যুৎ উৎপাদনে 55%, এরপরে ভাই চা বাগানে, এরপরে ভাই ডোমেস্টিক ইউজে বাসা বাড়িতে, দেন ভাই ইউরিয়া সার উৎপাদনে, দেন ভাই গাড়ির জ্বালানি রূপে সিএনজি। ওকে, এ হলো ভাই আমাদের ব্যবহার। তাহলে ভাই বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস কোন ক্ষেত্রে সর্বাধিক ব্যবহার হয় ভাই? বিদ্যুৎ উৎপাদনে 55%। ঠিক আছে, তারপর ভাই বলা আছে কোন শিল্পে প্রাকৃতিক গ্যাস কাঁচা মাল হিসেবে ব্যবহার করা হয়। ভাই হাজারী স্যারের বইয়ের একদম সরাসরি লাইন, যে ভাইয়া শিল্পক্ষেত্রে শুধুমাত্র ইউরিয়া সার তৈরিতে, শিল্পক্ষেত্রে শুধুমাত্র ইউরিয়া সার তৈরিতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। এবং এই যে ভাই ইউরিয়া সার শিল্পে কাঁচামাল, সার শিল্পে কাঁচামাল হলো ভাই মেইনলি দুইটা। কি কি ভাই? প্রধানত হলো ভাই আমাদের মিথেন বা প্রাকৃতিক গ্যাস। মিথেন বা প্রাকৃতিক গ্যাস। এবং আরেকটা হলো ভাই আমাদের অ্যামোনিয়া। মিথেন বা প্রাকৃতিক গ্যাস, আরেকটা হলো ভাই আমাদের অ্যামোনিয়া। এই দুইটা আমাদের কি ভাই? প্রধান কাঁচামাল। ইউরিয়া সার শিল্পে প্রধান কাঁচামাল। তাহলে এটার ক্ষেত্রে উত্তর হবে ইউরিয়া সার। এবং ইউরিয়া সার শিল্পে কাঁচামাল কোনটা? এই জায়গায়
অ্যামোনিয়া। ঠিক আছে? দেন ভাই এই জায়গায় আমাদের বলা আছে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের জন্য বাংলাদেশকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে? আমরা আগেই বলে আসছি কয়টা ভাইয়া? 23টা। উপাদানের উপর ভিত্তি করে প্রাকৃতিক গ্যাসের প্রকারভেদ কিরূপ? ভাই উপাদানের উপর, আসলে উপাদানটা বলতে কি বোঝায়? এখানে উপাদান বলতে বলা হয়েছে ভাই তরল হাইড্রোকার্বন। তরল হাইড্রোকার্বন। এই যে ভাই তরল হাইড্রোকার্বন, এইটা যদি থাকে আর যদি না থাকে, যদি ভাই থাকে তাহলে আমরা তাকে বলবো ভাই আর্দ্র, আর যদি না থাকে তাহলে আমরা তাকে বলবো শুষ্ক। তাহলে কি কি ভাই? শুষ্ক এবং আর্দ্র প্রাকৃতিক গ্যাস। তারপর বলা আছে ভাই সিএনজি স্টেশনের প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত? হ্যাঁ, এটা পরিবেশ রসায়নে বইয়ের সরাসরি লাইন যে ভাই সিএনজি স্টেশনের প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ হলো ভাই 95 থেকে 99%। তাহলে এর মাঝে অপশন আছে কোনটা? ভাই 96। সো অ্যান্সার হবে কি 96%। দেন বলা আছে ভাই লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডারে প্রধানত কোন গ্যাসের মিশ্রণ মিশ্রণ থাকে? ভাই প্রোপেন এবং বিউটেন। প্রোপেন এবং বিউটেনের পার্সেন্টেজ কত থাকে ভাই? প্রোপেন থাকে হলো ভাই আমাদের 25%, আর বিউটেন ভাই বেশি থাকে। বতে বিউটেন, বতে বেশি। বিউটেন থাকে ভাই আমাদের 75%। কিন্তু এই এলপিজি নিয়েই আরো কয়েকটা কথাবার্তা আছে। যেমন ভাই এলপিজি গ্যাস। এই এলপিজি গ্যাস আমাদের কি বাসা বাড়িতে রান্নার কাজে ব্যবহার হয়। এখন যদি এটা লিকেজ হয়, এটা যদি ভাইয়া লিকেজ হয়, সাধারণত আমরা এটাকে ধরতে পারি না। এই লিকেজটাকে আমরা সাধারণত ধরতে পারি না। এর জন্য আমরা কি করি ভাইয়া? এখানে আমরা মারকাপটান যৌগ ব্যবহার করি। কি ব্যবহার করি ভাইয়া? মারকাপটান যৌগ। মারকাপটান যৌগ। এই মারকাপটান যৌগ ব্যবহার করে আমরা লিকেজ নির্ধারণের জন্য, এবং এই যে মারকাপটান যৌগ, এই মারকাপটান যৌগ আসলে কি কি? ভাইয়া দুইটা আমরা মেইনলি ব্যবহার করি। একটা হলো আমরা কি বলি? একটা হলো ভাই আমাদের থায়োমিথানল, আর একটা কি ভাই আমাদের থায়োইথানল। একটা থায়োমিথানল আর একটা থায়োইথানল। ভাই মারকাপটান যৌগ মানেই সালফার থাকবে। আর আরেকটা জিনিস মনে রাখবা, যেখানেই সালফার সেখানেই দুর্গন্ধ। যেখানেই সালফার সেখানেই দুর্গন্ধ। এবং এই যে ভাই আমাদের থায়োমিথানল, এটা হলো ভাই আমাদের গ্যাসীয়, আর থায়োইথানল হলো ভাই আমাদের তরল। ওকে, এই হলো মোটামুটি এলপিজির ব্যাপারে। দেন ভাই বলা আছে নিচে 4টি কয়লার খনির মধ্যে কোনটির কয়লা সবচেয়ে বেশি উন্নত মানের? ভাই একদম বইয়ের সরাসরি লাইন যে কোনটি সবচেয়ে উন্নত ভাইয়া? দিঘিপাড়া। কারণ এইটার বিটিইউ এর মান, বিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিটের মান সবচেয়ে বেশি ভালো। এখন এই যে বিটিইউ বেশি থাকলে ভালো বা খারাপ, বা কি বেশি থাকলে কেমন, এটা আমাদের একটু জানতে হবে যে ভাই কয়লার মান নির্ধারণের ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করি। তাহলে ভাই কয়লার ব্যাপারে আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে নিই। কয়লার ব্যাপারে মোটামুটি একটা ধারণা নিই যে কয়লার ব্যাপারে আমাদের কি কি জানতে হবে। ভাইয়া কয়লাকে বলা হয় ভাইয়া জীবাশ্ম। কি বলা হয় ভাইয়া? জীবাশ্ম। কয়লাকে বলা হয় ভাইয়া জীবাশ্ম। আবার এই কয়লাকেই বলা হয় ভাইয়া ব্ল্যাক ডায়মন্ড। কি বলা হয় ভাইয়া? ব্ল্যাক ডায়মন্ড বলা হয়। তাহলে কি কয়লাকে বলা হয় জীবাশ্ম এবং কয়লাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড। ভাইয়া এই কয়লাতে ভাইয়া কি থাকে? কয়লাতে ভাইয়া মেইনলি থাকে কার্বন। এখন এই যে যে ভাইয়া কয়লার মান, কয়লার মান ভালো না খারাপ, কয়লার মান ভালো না খারাপ, এটা নির্ধারণের জন্য আমরা 6টা ফ্যাক্টর ব্যবহার করতে পারি। কয়টা ফ্যাক্টর ভাইয়া? 6টা ফ্যাক্টর। প্রথমে কি ভাই ব্রিটিশ থার্মাল ইউনিট বা বিটিইউ। তারপরে কি ভাই আমাদের কার্বন, দেন ভাইয়া সালফার। ব্রিটিশ থার্মাল ইউনিট, কার্বন, সালফার। দেন ভাইয়া জলীয় বাষ্প, জলীয় বাষ্প। দেন কি ভাই আমাদের উদ্বায়ী বস্তু, উদ্বায়ী বস্তু বা পানি, উদ্বায়ী বস্তু বা পানি। আরেকটা কি ভাই আমাদের ছাই, উদ্বায়ী বস্তু বা পানি। আরেকটা কি ভাই আমাদের ছাই। এই 6টা জিনিস। হ্যাঁ, যার কার্বন সংখ্যা বেশি থাকবে, কি থাকবে ভাইয়া? কার্বন সংখ্যা বেশি থাকবে সে তত ভালো। যার ব্রিটিশ থার্মাল ইউনিট বেশি থাকবে সে তত ভালো। যার জলীয় বাষ্প বেশি থাকবে, যখন জলীয় বাষ্প বেশি থাকবে সেটা ভালো, আর বাকিগুলা কম থাকলে ভালো। তার মানে এখন আমরা এই জায়গায় যতগুলা উপরে নিচে দেখতেছি সবগুলো হলো একটি কয়লার মান ভালোর জন্য। কয়লার মান ভালোর জন্য। তাহলে কি ভাই একটা কয়লার মান তখনই ভালো হবে যখন তার ব্রিটিশ থার্মাল ইউনিট বেশি, কার্বনের পরিমাণ বেশি, জলীয় বাষ্প বেশি, আর ভাই কি আমাদের সালফার কম, পানি বা উদ্বায়ী বস্তু কম, এবং ছাই
কম। ঠিক আছে, এটা হলো কয়লার মান নির্ধারণের জন্য বা কয়লার মান নির্ধারক। আর আমাদের জানতে হবে ভাই কয়লা কয় ধরনের পাই, বা আমাদের যে বাংলাদেশ বা আমাদের দেশ এখানে কয় ধরনের কয়লা আছে বা পৃথিবীতে কয় ধরনের কয়লা আছে। আমরা বলি ভাই যে আবুলের পিঠ, কি ভাইয়া? আবুলের পিঠ, এটা কি ভাইয়া? এটা আমরা সবাই জানি যে ভাইয়া ৪ ধরনের কয়লা পাওয়া যায়। কয় ধরনের কয়লা পাওয়া যায় ভাইয়া? ৪ ধরনের। এবং এইটা ভাইয়া উন্নত থেকে অনুন্নতের সিরিয়াল। উন্নত থেকে অনুন্নত। সর্বপ্রথম আমরা কি পাই ভাইয়া? আতে হলো ভাইয়া আমাদের অ্যানথ্রাসাইট। হাতে হলো ভাই আমাদের অ্যানথ্রাসাইট। বুতে হলো আমাদের কি? বিটুমিনাস। বুতে কি ভাই আমাদের? বিটুমিনাস। দেন লের, এই লেতে আমাদের কি ভাইয়া? লিগনাইট। লেতে হলো ভাই আমাদের লিগনাইট। পিটে হলো ভাই আমাদের পিট কয়লা। পিটে আমাদের কি ভাইয়া? পিট কয়লা। এখন তাহলে সবচেয়ে ভালো কয়লা কোনটা ভাইয়া? অ্যান্থ্রাসাইট। আর সবচেয়ে অনুন্নত কোনটা ভাই আমাদের? পিট কয়লা। ঠিক আছে, এখন তাহলে ভাই আমাদের জানতে হবে কোনটাতে আসলে ভাই আমাদের কার্বনের পরিমাণ কি, কার্বনের পরিমাণ কি, আর কোনটাতে পানির পরিমাণ কি। ভাই কার্বনের পরিমাণ অ্যান্থ্রাসাইডে কত পার্সেন্ট? 86 থেকে 88%। বিটুমিনাসে কত পার্সেন্ট ভাইয়া? 44%। এবং লিগনাইট এবং পিটের ক্ষেত্রে আমরা কার্বনের পরিমাণটা দেখি না, আমরা কিসের পরিমাণ দেখি ভাইয়া? পানির পরিমাণ। এখন বলো ভাই কার্বনের পরিমাণ বেশি মানে কি? কয়লা ভালো। আর পানির পরিমাণ বেশি মানে কি ভাইয়া? কয়লা খারাপ। তার মানে এদিকে কি থাকবে ভাইয়া? পানির পরিমাণ বেশি থাকবে। আমাদের লিগনাইটে পানির পরিমাণ হলো ভাইয়া 40%। আর পিট কয়লাতে আমাদের পানির পরিমাণ ভাইয়া 80 থেকে 90%। ঠিক আছে, আর যদি আমরা বিটুমিনাসে পানির পরিমাণ দেখি, এখানে পানির পরিমাণ ভাইয়া 2.2%। আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা পানির পরিমাণ দেখি না। তার মানে কি ভাইয়া? কয়লা 4 ধরনের: অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। এবং এর মাঝে সবচেয়ে উন্নত হলো ভাই আমাদের অ্যান্থ্রাসাইট, এবং সবচেয়ে অনুন্নত হলো ভাই আমাদের পিট। ওকে, এখন কার্বনের পরিমাণ যদি আমরা দেখি, অ্যান্থ্রাসাইডে কার্বনের পরিমাণ 86 থেকে 88%, বিটুমিনাসে 44%। আর পানি পরিমাণের ক্ষেত্রে লিগনাইটে 40%, পিটে হলো আমাদের 80 থেকে 90%। ওকে, সো এই হলো মোটামুটি। এখন আরো কিছু তোমাদের জানতে হবে, সেটা হলো বিটুমিনাস থেকে আমরা অনেক ধরনের গ্যাস পাই, যেমন প্রডিউসার গ্যাস, মিথেন গ্যাস, কোল গ্যাস, ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস। এইগুলার আমাদের কি সংযুক্তি জানতে হয়। কি জানতে হয় ভাইয়া? সংযুক্তি। যেই সংযুক্তি ভাই আমাদের বিভিন্ন সময় পরীক্ষায় এমসিকিউতে আসে যে ভাই সংশ্লেষ গ্যাসের সংযুক্তি কি, কোনটা কি অনুপাতে থাকে। সো এটা আমরা একবার একটু সিরিয়ালি দেখে নিব। তাহলে কি ভাই? আমরা বিটুমিনাস থেকে প্রাপ্ত জ্বালানি, কি ভাই? বিটুমিনাস থেকে আমরা যে জ্বালানিগুলো পাই, বিটুমিনাস থেকে আমরা যে জ্বালানিগুলো পাই, বিটুমিনাস কি ভাই? বিটুমিনাস কয়লা। আমরা কি কি পাই ভাই? এটা তো আমাদের একদম হাজারে স্যারের বইতে একদম ছক করে দেওয়া আছে। এটা একটু এই জায়গায় সিরিয়ালি লেখো। আমরা কি কি পাই? আমরা পাই প্রডিউসার গ্যাস। আমরা পাই ভাই প্রডিউসার গ্যাস। দেন আমরা পাই ভাই মিথেন গ্যাস। প্রডিউসার গ্যাস, মিথেন গ্যাস। দেন আমরা পাই ভাই কোল গ্যাস। প্রডিউসার গ্যাস, মিথেন গ্যাস, কোল গ্যাস। দেন আমরা পাই ভাই ওয়াটার গ্যাস। তারপরে কি পাই ভাই? আমরা পাই সংশ্লেষ গ্যাস। সংশ্লেষ গ্যাস, এই 5 ধরনের গ্যাস আমরা বিটুমিনাস থেকে পাই। এখন এইখানে কোনটার সংযুক্তি কি বা কোনটার কম্পোজিশন কি? প্রডিউসার গ্যাসে থাকে আমাদের ভাই নাইট্রোজেন। কি থাকে ভাই? নাইট্রোজেন। কিসের সাথে ভাই? কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন। অনুপাতটা কেমন থাকে? 2:1। 2:1। মিথেন গ্যাস তো ভাই আমরা সবাই জানি, সেটা কি ভাই? আমাদের CH4। কোল গ্যাসের ক্ষেত্রে ভাই আমাদের অনেকগুলা গ্যাস থাকে। কি কি ভাই? আমাদের থাকে মিথেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন। দেন কি কি থাকে ভাই আমাদের? ইথিন। দেন ভাইয়া ইথাইন। আর কি থাকে আমাদের ভাইয়া? বেনজিন। ওকে, এটা হলো আমাদের কোল গ্যাসের থাকে। আর ওয়াটার গ্যাসে কি থাকে? যদি বলি ভাই সবচেয়ে বেশি ভাই পরীক্ষা আসে কোনটা ভাই? ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাসে কি থাকে ভাই? আমাদের কার্বন মনোক্সাইড এবং H2 বা হাইড্রোজেন গ্যাস। অনুপাতটা কি ভাই আমাদের? 1:1। 1:1 অনুপাতে। আর সংশ্লেষ গ্যাস বা সিনথেটিক গ্যাসে কি থাকে ভাই আমাদের? কার্বন মনোক্সাইড প্লাস H2 বা হাইড্রোজেন গ্যাসে অনুপাত থাকে ভাই 1:3। 1:3। ভাই ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রডিউসার গ্যাসের অনুপাত কি ভাই?
কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন 2:1, মিথেনে ভাইয়া CH4, কোল গ্যাসে এই কয়েকটা গ্যাস থাকে, ওয়াটার গ্যাসে ভাইয়া কার্বন মনোক্সাইড এবং H2 এবং অনুপাত থাকে ভাইয়া 1:1, তারপরে সংশ্লেষ গ্যাসে থাকে ভাই আমাদের কার্বন মনোক্সাইড এবং H2 প্লাস অনুপাত থাকে কি ভাই আমাদের 1:3। ওকে, বিশ্বাস করো ভাই, এতক্ষণ তোমাদের যা যা বললাম এটাতে ভাই অনেক পরিমাণ এমসিকিউ কভার আপ হয়ে গেছে। একটু যদি চেক করি আমরা, দেখো যে ভাই কি নিচের 4টি কয়লা খনির মধ্যে কোনটির কয়লা সবচেয়ে বেশি উন্নত মানের, এটা দেখি পারে আমরা পড়ছি। তারপরে বলা আছে জ্বালানি মানের ভিত্তিতে কোনটির কয়লা সবচেয়ে ভালো। জ্বালানি মানের ভিত্তিতে কোন কয়লা সবচেয়ে বেশি ভালো, ভাই কোনটা হবে ভাই? এটা অ্যান্থ্রাসাইট হবে। কোনটা হবে? অ্যান্থ্রাসাইট। দেন ভাই বলছে কয়লার সবচেয়ে বেশি ক্ষতিকর উপাদান কোনটি? ভাই কোনটা ভাই? সালফার। আগেই বলছি ভাই সালফার বেশি থাকলে খারাপ। দেন ভাই কয়লার কোন উপাদানটি বাড়লে কয়লার গুণগত মান বাড়ে? আমরা অলরেডি মান নির্ধারণ করছি যে ভাই কার্বন বাড়লে মান বাড়বে। আর এই যে ছাই খারাপ, উদ্বায়ী পদার্থ খারাপ, সালফার খারাপ। তারপরে কি বলছে ভাই? নিম্নমানের কয়লা কোনটি? ভাই পিট কয়লা, আমরা অলরেডি পড়ে আসছি। তারপরে নিচের কোনটির জন্য কয়লাকে গ্যাসীয়করণ করা হয়? ভাই করা হয় কিসের জন্য ভাই? আমাদের কার্বন মনোক্সাইড। তারপরে বলছি কি ভাই প্রোডিউসার গ্যাস কোনটি? ভাই প্রোডিউসার গ্যাসের অনুপাত আমরা অলরেডি পড়ে আসছি যে ভাই কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন থাকবে 2:1 অনুপাতে থাকবে। দেন ভাই সংশ্লেষ গ্যাস আমরা অলরেডি পড়ে আসছি, কার্বন মনোক্সাইড এবং H2 থাকবে 1:3 অনুপাতে থাকবে। দেন ওয়াটার গ্যাস কোনটি ভাই? এই যে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন থাকবে 1:1। তারপরে কি বলছে ভাই জীবাশ্ম জ্বালানি কোনটা? আমরা অলরেডি পড়ে আসছি কয়লা হলো জীবাশ্ম জ্বালানি এবং ব্ল্যাক ডায়মন্ড। দেন আমাদের আসতেছে ভাই ইউরিয়া শিল্প। কি আসতেছে ভাই? ইউরিয়া শিল্প। ভাই ইউরিয়া শিল্পের ক্ষেত্রে কাঁচামাল আমি কি বলছিলাম ভাই? প্রাকৃতিক গ্যাস আর অ্যামোনিয়া। প্রাকৃতিক গ্যাস আর অ্যামোনিয়া। তাহলে কি ভাই যে কাঁচামাল কোনটা? অ্যামোনিয়া। দেন কি বলছে ভাই ইউরিয়া সারে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? ভাই ইউরিয়া সারে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হলো 46%। কত ভাইয়া? 46%। ওকে, এরপরের পেজে যদি আমরা আসি যে ভাইয়া কোন শিল্পে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহার হয়? ভাই ইউরিয়া শিল্পে। তারপরে বলা আছে ইউরিয়া সার উৎপাদনে অন্তর্বর্তী যৌগ কোনটা? ভাইয়া ইউরিয়া শিল্পে আমাদের কয়েকটা ধাপ আছে। ইউরিয়া শিল্পে ইউরিয়া উৎপাদনে আমাদের কয়টা ধাপ আছে? আমরা বলি ভাই 3টা প্রধান ধাপ। কয়টা প্রধান ধাপ ভাইয়া? 3টা প্রধান ধাপ। আর যদি ভাই আমি একদম সরাসরি রিয়াকশনটাই বলি, সরাসরি যদি রিয়াকশনটাই বলি, সেই রিয়াকশনটা হলো এটা যে ভাই আমাদের কি থাকবে? অ্যামোনিয়া থাকবে। কি থাকবে? অ্যামোনিয়া 2 মোল অ্যামোনিয়া গ্যাসিয়াস অবস্থায়, সাথে থাকবে কি ভাই আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাসিয়াস অবস্থায়। এবং এইখানে ভাই আমাদের টেম্পারেচার কত হবে? ভাই 180°C। এবং এই জায়গায় আমাদের চাপ কত ভাইয়া? 130 অ্যাটমসফেরিক প্রেশার। এর ফলে আমরা কি পাবো? এরপরে আমরা পাবো ভাই অ্যামোনিয়াম কার্বামেট। কি পাবো ভাইয়া? অ্যামোনিয়াম কার্বামেট। অ্যামোনিয়াম কার্বামেট। অ্যামোনিয়াম কার্বামেট। এবং এইটাকে আমরা কি বলি ভাইয়া? অন্তর্বর্তী যৌগ বা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড। পরবর্তীতে কি হয় ভাইয়া? এখান থেকে পানি বের হয়ে যায়। কি বের হয়ে যায় ভাইয়া? পানি বের হয়ে যায়। তুমি যদি সেম টেম্পারেচার এবং প্রেসার রেখে দাও, তাহলে এখান থেকে ভাইয়া পানি বের হয়ে যাবে। পানি বের হলে আমরা কি পাবো ভাইয়া? পানি বের হলে আমরা পাবো NH2CO, বা এটাকে আমরা কি বলি ভাইয়া? ইউরিয়া বলি। কি বলি? ইউরিয়া। ওকে, এখন এই যে আমাদের কার্বন ডাই অক্সাইড, সেটা আমরা কোথা থেকে পাই? এটা আমরা পাই ভাই প্রাকৃতিক গ্যাস থেকে। কোথা থেকে পাই? প্রাকৃতিক গ্যাস থেকে। ওকে, এই হলো আমাদের মোটামুটি ইউরিয়ার সম্পর্কে। দেন আমরা যদি আবার এখানে আসি ভাই নিচের কোনটি কাঁচ বা গ্লাস? ভাই কাঁচ বা গ্লাস বলা হয় সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেটকে। কাকে ভাইয়া? সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট। ওকে, তার মানে কি কি থাকবে ভাই? মেইনলি সোডিয়াম, দেন ভাই ক্যালসিয়াম, আর ভাইয়া সিলিকন। দেন ভাই কোন শিল্পে অ্যানিলিং একটা গুরুত্বপূর্ণ ধাপ? কোন শিল্পে অ্যানিলিং একটা গুরুত্বপূর্ণ ধাপ? ভাই দেখো কাঁচ শিল্পে অ্যানিলিং একটা গুরুত্বপূর্ণ ধাপ। এই জায়গায় আমাদের ভাই মেইনলি 4টা ধাপ আছে। কয়টা ধাপ ভাই? 4টা ধাপ। ধাপগুলো কি কি? সর্বপ্রথম ভাই আমাদের গলন। গলনের পরে ভাই আকৃতি দেওয়া হয়। গলনের পরে আকৃতি, আকৃতির পরে কি ভাই? আকৃতির পরে করা হয় ভাই অ্যানিলিং। অ্যানিলিং এর পরে কি ভাই? আমাদের ফিনিশিং। এটা কিসে করা হয় ভাইয়া? এটা ভাইয়া কাঁচ শিল্পে করা হয়। কিসে? কাঁচ শিল্পে। সো অ্যানিলিং কিসের ধাপ ভাইয়া? কাঁচ শিল্পের ধাপ।
দেন বলা আছে ভাইয়া কাঁচ উৎপাদনে নিচে কোনটি গৌণ উপাদান হিসেবে ব্যবহার করা হয়? তাহলে আমরা জেনে নিই ভাইয়া মুখ্য উপাদান কি কি। ভাইয়া কাঁচ উৎপাদনে মুখ্য উপাদান কি কি? মুখ্য উপাদান কি কি? কাঁচ উৎপাদনে মুখ্য উপাদান হলো মেইনলি আমাদের 4টা। মুখ্য উপাদান মেইনলি 4টা। কি কি আমাদের? ক্যালসিয়াম অক্সাইড, দেন ভাই ক্যালসিয়াম কার্বনেট, দেন ভাই কি আমাদের সিলিকন অক্সাইড বা সিলিকন ডাইঅক্সাইড, আর হলো ভাই সোডিয়াম কার্বনেট। কি কি ভাই? সোডিয়াম, সিলিকন, আর কি আমাদের ভাই ক্যালসিয়াম। দেখো ভাই এই জায়গায় আমাদের সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেটে এটা স্পষ্ট। তাহলে এইটা বাদে যা আছে সব কি হবে ভাই? আমাদের গৌণ উপাদান। তাহলে গৌণ উপাদান এখানে কোনটা? এই যে সোডিয়াম সালফেট। তারপর বলছে নিচে কোনটি কাচের প্রধান উপাদান নয়? এই কয়েকটা বাদে যেটা সেটা কি ভাই? আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড। তারপরে কি বলছে ভাই? নিচের কোনটি সিরামিক উৎপাদনের প্রধান কাঁচামাল? তাই এটাতে কি ভাই? সিলিকন ডাইঅক্সাইড বা বালু। এটা কি ভাই? আমাদের সিরামিক উৎপাদনের প্রধান কাঁচামাল। দেন বলা আছে ভাই মুলাইটের সংকেত। মুলাইটের সংকেত, চায়নাক্লের সংকেত, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ভাই আমাদের চায়নাক্লের সংকেত। বারবার পাবা। চায়নাক্লের সংকেত কি ভাই? আমাদের অ্যালুমিনিয়াম থাকবে, সিলিকন থাকবে, সাথে পানি থাকবে। আর মুলাইটে ভাই আমাদের অ্যালুমিনিয়াম থাকবে, সিলিকন থাকবে, বাট পানি থাকবে না, এবং রেশিও একটু ডিফারেন্ট থাকবে। এটা ভাই একটু কষ্ট করে মুখস্থ করবা। খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে। দেন বলা আছে ভাই সিরামিক সামগ্রীতে লেড অক্সাইড কি হিসেবে ব্যবহার করা হয়? ভাই এটা ব্যবহার করা হয় গ্লেজিং পদার্থ হিসেবে। দেন ভাই পাল্প উৎপাদনে মূল উপাদান কি? ভাই পাল্প যেখানে দেখবা সেটা মানে মনে রাখবা এটা কাগজের সাথে রিলেটেড। আমরা পাল্প তৈরি করি, পাল্প থেকে পরিবর্তে কাগজ তৈরি করি। আর কাগজ যেখানে তৈরি করবা সেখানে কি লাগবে ভাই? আমাদের সেলুলোজ লাগবে। কি লাগবে ভাইয়া? সেলুলোজ। হ্যাঁ, কাগজ উৎপাদনের প্রধান উপাদানই হলো সেলুলোজ। তাহলে পাল উৎপাদনের মূল উৎপাদন কি হবে? হ্যাঁ, সেলুলোজ। তারপরে কাগজের প্রধান উৎপাদন কি ভাই? আমাদের সেলুলোজ। তারপরে বলা আছে ভাইয়া কাগজের মন্ড প্রস্তুতির জন্য কুকিং লিকার হিসেবে কোনটা ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় এটাকে ভাই আমাদের কুকিং লিকার হিসেবে ব্যবহার করা হয়। দেন ভাই বলছে ব্ল্যাক লিকারের বর্ণ কিরূপ? ভাই ব্ল্যাক লিকারের বর্ণ ভাই ব্ল্যাক না, কি ভাই? বাদামি। ওকে। তারপরে যদি আমরা আসি যে ভাই কাগজের মন্ড বা পাল্পে বিরঞ্জক পদার্থ কোনটা? ভাই বিরঞ্জক পদার্থ হলো ভাই ব্লিচিং পাউডার, বা আমাদের এই জায়গায় কি ব্যবহার করতে পারি ভাই? ক্যালসিয়াম। ওকে। তাহলে কি ভাই কাগজের ব্যাপারে আমরা অনেকগুলা জিনিস পড়লাম। তাহলে কি যে ভাই কাগজের প্রধান উপাদান কি? ভাই কাগজের প্রধান উপাদান হলো আমাদের সেলুলোজ। যেহেতু কাগজ তৈরির জন্য আমাদের পাল্প লাগে, তার মানে কি ভাই? যে আমাদের পাল্প তৈরির জন্য কি লাগবে? সেলুলোজ লাগবে। মেইনলি কি লাগবে ভাই? আমাদের সেলুলোজ লাগবে। ওকে। তারপর ভাই কুকিং লিকারে ভাই সোডিয়াম আছে। কুকিং লিকারের 3টে উপাদান, 3টাতেই কি আছে ভাই? আমাদের সোডিয়াম আছে। 3টাতেই সোডিয়াম আছে। দেন তারপরে কি বলছে ভাই? বিরঞ্জক পদার্থ। ভাই বিরঞ্জক পদার্থ কাগজের মন্ড বা পাল্পের বিরঞ্জক পদার্থ ভাই আমাদের বইতে আছে কয়টা? বইতে আছে ভাই আমাদের মেইনলি 4টা। কি কি ভাই? আমাদের ক্লোরিন ডাইঅক্সাইড, দেন ভাই ক্যালসিয়াম হাইপোক্লোরাইট, তারপরে কি আছে ভাই? আমাদের ওজোন, দেন আছে ভাই আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড। এর মাঝে অপশন আছে কোনটা ভাই? ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। তো এটাই হবে আমাদের উত্তর। দেন ভাই বলছে সিমেন্ট উৎপাদনের প্রধান কাঁচামাল কোনটি? ভাই সিমেন্ট উৎপাদনের প্রধান কাঁচামাল হলো ভাই আমাদের চুনা পাথর। তারপরে কি বলছে ভাই? সিমেন্ট উৎপাদনের মূল উপাদান। ভাই সিমেন্ট উৎপাদনের মূল উপাদান কি? হাইড্রেটেড ক্যালসিয়াম সিলিকেট অ্যালুমিনেট। হাইড্রেটেড ক্যালসিয়াম সিলিকেট অ্যালুমিনেট। মানে এই জায়গায় কি কি থাকবে? এই জায়গায় থাকবে আমাদের ভাইয়া ক্যালসিয়াম, সিলিকন, এবং কি থাকবে? অ্যালুমিনিয়াম। ক্যালসিয়াম, সিলিকন, এবং অ্যালুমিনিয়াম। ওকে। তারপরে বলছে ভাইয়া সিমেন্টের কোন উপাদান সিমেন্টের দ্রুত জমাট বাঁধার জন্য দায়ী? সিমেন্টের দ্রুত জমাট বাঁধার জন্য দায়ী কোনটা, আর এটা রোধের জন্য ব্যবহার করা হয় কোনটা? দুইটাই ভাইয়া এমসিকিউর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ভাইয়া দ্রুত জমাট বাঁধে কিসের জন্য? হ্যাঁ, মনে রাখবা অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম এর শতকরা পরিমাণ যত বেশি হবে তত দ্রুত জমাট বাঁধবে। তত দ্রুত জমাট বাঁধবে। মানে অ্যালুমিনিয়ামের পরিমাণ যত বাড়বে তত কি হবে ভাই? আমাদের দ্রুত জমাট বাঁধবে। তাহলে কি ভাই? দেখো এই জায়গায় অ্যালুমিনিয়াম আছে কোনটায়? ভাই এই জায়গায় শুধু অ্যালুমিনিয়াম আছে, আবার ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম আছে। এই জায়গার যে ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম এইটার পরিমাণ যত বাড়বে তত দ্রুত আমাদের কি হবে ভাই? তত দ্রুত আমাদের সিমেন্ট জমাট বাঁধবে। তারপরে কি বলছে ভাই? সিমেন্ট উৎপাদনে কোনটি ক্যালকেরিয়াস জাতীয় পদার্থ?
যে জায়গায় ক্যালসিয়াম রিলেটেড কোনো একটা জিনিস সেটা হলো ক্যালকেরিয়াস। এবং এই জায়গায় কি কি আছে ভাই আমাদের ক্যালকেরিয়াস জাতীয় পদার্থ? চুনা পাথর, দেন ভাইয়া চুন। ক্যালকেরিয়াস টাইপ আরেকটা জিনিস আছে সেটা হলো আর্জেলিয়াস, সেটা আমাদের পরবর্তীতে পড়বো। তারপরে বলছে জিপসামের সংকেত কোনটি? ভেরি 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 ইম্পর্টেন্ট। জিপসাম সেটা কি ভাই? ক্যালসিয়াম সালফেট প্লাস আরেকটা কি 2 অণু পানি থাকে। দেন বলছে ভাইয়া নিচের কোন উপাদানের জন্য সিমেন্ট জমাট বাঁধা ধীরে ঘটে বা দ্রুত ঘটে? কিসের জন্য ভাইয়া? যত বেশি আমাদের কি থাকবে? যত বেশি আমাদের থাকবে অ্যালুমিনিয়াম আর যত বেশি থাকবে জিপসাম তত দ্রুত জমাট বাঁধবে। এবং আমরা এই দ্রুত জমাট বাঁধার জন্য কি ব্যবহার করি? আমরা আমরা ভাইয়া জিপসাম ব্যবহার করি। এই জিপসাম ব্যবহারের কারণে কি হয় ভাই? আমাদের জমাট বাঁধা দেরি হয়। জমাট বাঁধায় দেরি হয় বা আমরা বলি জমাট বাঁধা মন্থর হয়। জমাট বাঁধা মন্থর হয় কিসের কারণে ভাইয়া? জিপসামের কারণে। ওকে, এই হলো মোটামুটি, এটা একদম বইয়ের লাইন। এবং তোমাদের বইতে বলা আছে যে 3 ক্যালসিয়াম অ্যালুমিনেট বা ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেটের কারণে সিমেন্ট দ্রুত জমাট বাঁধে। তারপরে বলা আছে ভাইয়া সারা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত সিমেন্ট কোনটা? ভাই সরাসরি বললেন ভাই কোনটা? পোর্টল্যান্ড সিমেন্ট, এবং বাংলাদেশে ওইটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। দেন ভাই নিচে কোনটির জন্য সিমেন্ট জমাট বাঁধা ধীরে ঘটে? তারপরে কি বলছে ভাই আমাদের সিমেন্ট কারখানায় সৃষ্ট সবচেয়ে বড় দূষক কোনটা? ভাই তুমি যখন একটা সিমেন্টের বস্তা খোলো তখন কি অনেক ডাস্ট পার্টিকেল বা ধুলা বের হয় না? তো সবচেয়ে বড় দূষক কোনটা ভাই? ডাস্ট পার্টিকেল। তারপরে ভাই চামড়ার ট্যানিং, ভাই যেখানে চামড়ার ট্যানিং পাবা সেখানে মনে রাখবা ভাই ক্রোমিয়াম। কি পাবো ভাই? ক্রোমিয়াম। ওই জায়গায় ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম ক্লোরাইড না। দেন ভাই চামড়া পিকনিকে কত পার্সেন্ট ব্যবহার করা হয় হাইড্রোজেন সালফাইড? হাইড্রোজেন সালফেট কত ভাই? 1.5%। ঢাকা শহরে কোন শিল্পের দূষণে পানি সবচেয়ে বেশি দূষিত? চামড়া শিল্পের কারণে। দেন ভাই বলা আছে ইটিপি। ইটিপির ফুল ফর্ম কি ভাই? ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। দেন ভাই ইটিপি মানে মনে রাখবো ভাই, ইটিপি মানে হলো তরল পদার্থ। ইটিপি, ইটিপি মানে কি ভাই? আমাদের তরল পদার্থ। তরল বর্জ্য নির্মূলের জন্য ব্যবহার করা হবে। তাহলে কি ভাই ইটিপি দ্বারা কি করা হয়? শিল্পের বর্জ্য পানি পরিশোধন হয়। তারপরে কি ভাই ইটিপি কি? তরল শিল্প বর্জ্য পরিশোধন। তারপরে শিল্পের সূক্ষ্ম ছাঁকনি। ভাই সূক্ষ্ম ছাঁকনি হলো ভাই গ্যাস প্রবাহ থেকে ধূলিকণা পৃথক করা। কিংবা রিসাইক্লিং। রিসাইক্লিং মানে বা পুনঃপ্রক্রিয়াকরণ কেন করা হয়? আবার ব্যবহার করার কারণে। তার মানে কি? আবার ব্যবহার করার জন্য যেহেতু ব্যবহার করবো, তার মানে পরিত্যক্ত বস্তুকে পুনরায় ব্যবহার্য করা। দেন ভাই ন্যানো পার্টিকেল সম্বন্ধে বলা আছে 1 ন্যানোমিটার সমান কত ভাই? 10⁻⁹ মিটার। দেন ভাই আরেকটা জিনিস জেনে রাখো, 1 অ্যাংস্ট্রম সমান কত ভাই? 10⁻⁻10 মিটার। এটা ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। 1 অ্যাংস্ট্রম সমান কত? তবে ন্যানো কণার পরিসর কত ভাই? 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার। দেন তারপর বলা আছে ন্যানো অবস্থায় পদার্থের অপটিক্যাল, চৌম্বকীয় ও বৈদ্যুতিক ধর্ম পরিবর্তনের কারণ কি? হ্যাঁ, এই যে আমাদের ন্যানো পার্টিকেল এত ব্যবহার, সেটা কেন জানো? কারণ এটা ক্ষেত্রফল বৃদ্ধি করে, কণার ক্ষেত্রফল বৃদ্ধি করে। দ্যাটস ওয়াই আমরা এটাকে এত বেশি ব্যবহার করি। এবং এই কারণে আমরা কি বলি? এইটার অপটিক্যাল, চৌম্বকীয়, বৈদ্যুতিক ধর্ম পরিবর্তনের কারণও এইটাই। ওকে, তারপর কি বলা আছে ভাই? নিচের কোনটি স্থূল বস্তু ও ন্যানোকণার বস্তু উভয়ের জন্য একই? ভাই কোনটা একই ভাই? বস্তুর ভর। কোনটা ভাই? বস্তুর ভর। ঠিক আছে, এরপরে ভাই বলা আছে কি যে ন্যানোকণার বৈশিষ্ট্য নয় কোনটা? ন্যানোকণা বলতে আমরা কি বুঝি? ন্যানোকণা বলতে আমরা আসলে কি বুঝি? ন্যানোকণাকে বলা হয় হলো অ্যাটম বাল্ক ম্যাটেরিয়ালস ব্রিজ। ন্যানোকণাকে কি বলা হয় ভাই? অ্যাটম বাল্ক ম্যাটেরিয়ালস ব্রিজ। তার মানে কি ভাই? অ্যাটম আর বাল্ক ম্যাটেরিয়ালের মধ্যের কোনো একটা জিনিস। অ্যাটম মানে কি ভাই? পরমাণু। অ্যাটম মানে কি ভাই? আমাদের পরমাণু। এই যে ভাই পরমাণু, এটা যদি হাইড্রোজেন পরমাণু হয়, হাইড্রোজেন পরমাণুর ব্যাস আমরা কত জানি? হাইড্রোজেন পরমাণুর রেডিয়াস আমরা জানি 0.53 ন্যানোমিটার। আর আমরা ন্যানো পার্টিকেলে কি জানি? 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার। আর বাল্ক ম্যাটেরিয়ালস বা স্থূল বস্তু বলতে আমরা আসলে কি বুঝি? যেমন ভাই আমাদের সিলিকন ডাইঅক্সাইড বা দৈত্যাকার যে অণুগুলো আছে, এগুলোর আমাদের সাইজ কত হয় ভাই? 100 ন্যানোমিটারের উপরে। এখন এখানে কথাগুলো দেখো, এখানে কি বলা আছে? ভাই পরমাণু সময়ের চেয়ে আকারে ছোট। ভাই ন্যানো পার্টিকেলকে পরমাণু সময়ের চেয়ে আকারে ছোট না বড়? ভাই বড়। তার মানে বৈশিষ্ট্য নয় যেহেতু বলছে, উত্তর হবে ভাই আমাদের পরমাণু সময়ের চেয়ে আকারে ছোট। এবং বাকিগুলো দেখো ভাই, ইউভি আলোতে দেখা যায়, দ্যাটস ট্রু। দৃশ্যমান আলোতে দেখা যায় না, দ্যাটস অলসো ট্রু। প্যারাচৌম্বক ধর্ম প্রদর্শন করে, সেটাও সত্য।
এরপরে কি বলছে ভাই, সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়? ভেরি ইম্পর্টেন্ট, জিঙ্ক অক্সাইড। এটা একদম বইয়ের সরাসরি লাইন। ওকে, তারপর ভাই বলা আছে চায়না ক্লের সংকেত কোনটি? ভাই আগেই বলে আসছিলাম ভাই, চায়না ক্লে ভেরি ইম্পর্টেন্ট। এর সংকেত কোনটা হবে ভাই? এটা। তারপরে বলছে ভাই আর্জেলিয়াস দ্রব্য। ভাই আর্জেলিয়াস দ্রব্য কি কি? ভাই আর্জেলিয়াস দ্রব্য বলতে আমরা বুঝি যেগুলো আমরা মাটি থেকে পাই। কোথা থেকে পাই ভাই? মাটি থেকে পাই। এরকম পদার্থ কি কি আছে? আর্জেলিয়াস পদার্থ কি কি আছে? ভাই আর্জেলিয়াস পদার্থ আছে আমাদের সিলিকা। কি ভাই? সিলিকা। দেন ভাই আমাদের অ্যালুমিনা, সিলিকা, অ্যালুমিনা, ম্যাগনেসিয়াম অক্সাইড, ফেরাস অক্সাইড, দেন ভাই চায়না ক্লে। এগুলো আমাদের কি ভাইয়া? আর্জিলিয়াস দ্রব্য। তাহলে দেখো এই জায়গায় আমাদের উত্তর কোনটা ভাইয়া? অ্যালুমিনা। আর এই যে চুনা পাথর চুন, এগুলো কি ভাই? আমাদের ক্যালকেনিয়াস দ্রব্য। ওকে, ক্যালসিয়াম রিলেটেড। দেন ভাই যদি আমরা পরের পেজে যাই, দেখো ভাই ক্যালকেনিয়াস দ্রব্য কোনটা ভাই? এই যে চুনা পাথর। আর এই যে অ্যালুমিনা, সিলিকা, এগুলো কি ভাই? আমাদের আর্জিলিয়াস দ্রব্য। দেন ভাই ট্যানারি শিল্প। ভাই ট্যানারি শিল্প মানে কি ভাই? ক্রোমিয়াম। দেন ভাই ট্যানারি ক্রোমিয়াম আয়ন ইটিপির কোন প্রক্রিয়ায় পৃথক করা হয় ভাই? ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। চামড়ায় কিউরিং এর প্রয়োজনীয়তা কি ভাই? এটাকে ব্যাকটেরিয়া মুক্ত রাখার জন্য আমরা কিউরিং করি। তারপরে বলছে কোন অ্যাসিডটি কাঁচকে ক্ষয় করে? ভাই হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড আমাদের কাঁচকে ক্ষয় করে। তারপরে বলছে নিচের কোনটি ন্যানোকণার সংশ্লিষ্ট নয়? ভাই কোয়ান্টাম ডট, গ্রাফিন, সেমিকন্ডাক্টর প্রত্যেকটাই ভাই ন্যানোকণার সাথে রিলেটেড। ফুলারিন ভাই কিসের সাথে রিলেটেড? আমরা কি জানি ভাই? কার্বন, কার্বনের ক্যাটেনেশনের মাধ্যমে, কার্বনের ক্যাটেনেশনের মাধ্যমে যখন আমরা এই যে C60 পাই, সেটা কি ভাই? আমাদের ফুলেরিন। ওকে, তারপরে ফুলেরিন কোন মৌলের রূপভেদ ভাই? কার্বনের রূপভেদ। এখন এই ন্যানোকণা ফুলেরিন, ন্যানোকণা ফুলেরিন, গ্রাফাইট, এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। সেই এমসিকিউটা কি ভাইয়া? বিদ্যুৎ সুপরিবাহিতা, বিদ্যুৎ সুপরিবাহিতা। ভাই একটু কষ্ট করে এটা স্ক্রিনশট নিয়ে রাখো ভাই, এটা কোথাও রেখে রাখো। এটা তোমাদের বইয়ের সরাসরি লাইন 5.15 এর বা 5.15। সেটা কি ভাইয়া? গ্রাফাইট, গ্রাফাইট, ফুলারিন, গ্রাফাইট, ফুলারিন এবং কার্বনের ন্যানো পার্টিকেল, কার্বনের ন্যানো পার্টিকেল। এই তিনটা কি ভাইয়া? এই তিনটায় ভাই সঞ্চারণশীল 2 পেজেট কি থাকে? ইলেকট্রন থাকে। এর জন্য এই তিনটাকে বলা হয় ভাই বিদ্যুৎ সুপরিবাহী, বিদ্যুৎ সুপরিবাহী। যখনই ভাই গ্রাফাইট বিদ্যুৎ সুপরিবাহী আমরা পড়ি, তখনই আমরা জেনে রাখি ভাই ডায়মন্ড কি ভাই? ডায়মন্ড বিদ্যুৎ কুপরিবাহী, বিদ্যুৎ কুপরিবাহী, কারণ এটা কোনো সঞ্চারণশীল ইলেকট্রন থাকে না। আর এই তিনটা কি থাকে ভাই? আমাদের সঞ্চারণশীল ইলেকট্রন থাকে। কি থাকে? সঞ্চারণশীল ইলেকট্রন, সঞ্চারণশীল ইলেকট্রন থাকে। ওকে, তারপর যদি আবার বলি ভাই সেই ক্যাওলিন বা চায়নাক্লের সংকেত আবার আসছে। দেন ভাই কয়লার মান হ্রাস করে কোনটা? আমরা কয়লার মান নির্ধারণের ক্ষেত্রে জেনে আসছি যে ভাই সালফার হ্রাস করে, বিজয় কোনটি জ্বালানি নয়। ভাই এই যে ভাই অক্সিজেন, এটা ভাই কোনো ধরনের জ্বালানি নয়। এটা ভাই কোনো একটা কিছুকে জ্বলতে সাহায্য করে, নিজে জ্বলে না। সো এটা কোনো জ্বালানি না। এটা ভাই কি? ফুয়েল সেল হাইড্রোজেন। এটা হলো মিথেন প্রাকৃতিক গ্যাস। এটা হলো ভাই কয়লার কার্বন। ভাই ক্লিংকারের উপাদান নয়। আমরা আগেই দেখে আসছি কোনটা ক্লিংকারের উপাদান নয় ভাই? সোডিয়াম অক্সাইড। সো এই হলো মোটামুটি অর্থনৈতিক রসায়নের সম্পর্কে। এই চ্যাপ্টার থেকে আরো অনেক কিছু লাগে, যেহেতু তোমার মানে আপাতত অনুশীলনী এমসিকিউতে নাই, এটার ব্যাপারে যদি ডিটেলস কখনো ক্লাস নেওয়া হয়, তখন ভাই তোমাদেরকে বলে দেওয়া হবে এগুলো। ঠিক আছে? সো এই হলো মোটামুটি আজকের ক্লাস। সো আশা করি এই চ্যাপ্টারটা বুঝতে পারছো। কোনো ধরনের কোনো সমস্যা থাকলে প্লিজ কমেন্ট ডাউন।